আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি বায়োগ্রাফি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম শাকিলা। 90 দশকের দিকে ভারতের চলচ্চিত্র জগৎটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে ওই সময়ে ভারতে প্রচুর পরিমাণে বি গ্রেড মুভি তৈরি হতো এবং সেগুলো ধুমসে সিনেমা হলে চলতো। যারা বি গ্রেড মুভি কি সেটা বোঝেননি তাদেরকে বলতে চাই, যে মুভিগুলো কাহিনীর উপর ফোকাস না দিয়ে বরং বাজে ও নোংরা সিনগুলোতেই ফোকাস দিয়েই তৈরি করা হয় সেগুলোকে বি গ্রেড মুভি বলে। তো সেই 90 দশকে 250-রও বেশি এমন বি গ্রেড মুভিতে অভিনয় করার জনপ্রিয় একটা নায়িকা ছিল শাকিলা। আর আজকের মুভিটি তারই বাস্তব জীবনের কাহিনী নিয়ে, মানে একটা সহজ সরল গ্রামের মেয়ে কিভাবে এই লাইনে আসলো তার পিছনের ঘটনা নিয়েই এই মুভিটি। মুভির টপিকটাই যেহেতু বি গ্রেড মুভিতে অভিনয় করা একটা মেয়েকে নিয়ে, সো কাহিনীর স্বার্থে এই অরিজিনাল মুভিটিতে অনেক 18+ সিন আছে যা দেখানোর মতো নয়। কিন্তু আমার ফোকাস যেহেতু জাস্ট মেয়েটির সত্য জীবন কাহিনী তুলে ধরা এবং এই মুভিটিতে অসাধারণ শিক্ষামূলক যে মেসেজটা আছে তা আপনাদের কাছে পৌঁছানো, তাই আমি সেসব সিন বাদ দিয়ে যতটুকু না দেখালে কাহিনী মিলবে না জাস্ট ততটুকু নিয়েই ভিডিওটি বানিয়েছি। তাতেও ভিডিওটি মোটামুটি 18+ টাইপের হয়ে গেছে, তাই মুভির শুরুতেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে এটা 18+ ভিডিও। এখনই ডিসিশন নেন যে সামনে এগোবেন কিনা। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতেই আমরা জনপ্রিয় হিরোইন শাকিলাকে দেখতে পাই যে তার নেক্সট সিনেমার জন্য শুটিং করতেছে। তো শুটিং এর সিন দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা শাকিলার একটা বি গ্রেড মুভির শুটিং। তবে শুধু এই মুভি না, গত কয়েক বছর ধরে শাকিলা প্রায় এমন টাইপের মুভিতেই অভিনয় করে আসতেছে। আর পাবলিকও শাকিলার এসব মুভি এত বেশি ভালোবাসে যে শাকিলা আজ দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নায়িকা হয়ে গেছে। কিন্তু হঠাৎ কেন জানি সারা দেশে শাকিলা এবং তার সিনেমার বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং প্রতিবাদ শুরু হয়, যার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সিনেমা হল থেকে শাকিলা এবং তার প্রতিটি সিনেমাকে এক এক করে ব্যান করে দেওয়া শুরু করে। যা দেখে শাকিলা হতাশায় ডুবে যায় ও ভাবতে থাকে তার এসব মুভিতে অভিনয় করার পিছনে লুকিয়ে থাকা আসল সত্যটা সে দেশবাসীকে জানাতে চায়। তাই সে দেশের একজন নামকরা স্ক্রিপ্ট রাইটারের কাছে আসে এবং তার জীবনী নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে দিতে বলে। কিন্তু স্ক্রিপ্ট রাইটার রবীন্দ্র প্রসাদ শাকিলার মুখের উপরে বলে দেয় যে সে শাকিলার জীবনী লিখবে না। শাকিলা এর কারণ জানতে চাইলে রবীন্দ্র প্রসাদ বলে, আমি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত স্ক্রিপ্ট রাইটার, আমার একটা মান সম্মান আছে, কিন্তু তুমি তো একজন পর্ন। এটুকু বলেই রবীন্দ্র প্রসাদ থেমে যায়। শাকিলা বলে, আমি কি? আমি একজন পর্ন স্টার, তাই তো? রবীন্দ্র প্রসাদ বলে, হ্যাঁ ঠিকই ধরেছ। সারা জীবন তুমি তোমার দেহ দেখানো ছাড়া আর কি করেছো? শাকিলা বলে, আপনি ভুল স্যার, সারা জীবন নয়। একটা সময় ছিল যখন আমিও অন্য সব স্বাভাবিক মেয়ের মতো স্কুলে যেতাম, সব সময় একজন আদর্শ মেয়ের মতো চলতাম। রবীন্দ্র প্রসাদ বলে, তাহলে এই লাইনে আসলে কেন? শাকিলা বলে, সেই গল্পটা আপনিই লিখুন। শুনেছি লেখকরা নাকি সেটা দেখতে পারে যেটা সাধারণ মানুষের নজরেই পড়ে না, কিন্তু আপনি তো দেখছি আপনার নজরও আমার ফ্যানদের মতো শুধুমাত্র আমার ব্লাউজের উপরেই আটকে আছে। এই বলে শাকিলা সেখান থেকে চলে যেতে ধরলে রবীন্দ্র প্রসাদ শাকিলাকে থামিয়ে দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমার জীবনী লিখতে পারি, তবে একটা শর্তে, যদি তোমার জীবন কাহিনী শোনার পর আমার নিজের পছন্দ হয় তবেই লিখবো। এটা শুনে শাকিলা একটু মুস্কি হাসি দেয় আর সিন চলে আসে একটা মেডিকেল রুমে। আমরা দেখি শাকিলাকে হিপনোটাইজ করে তার অতীত জানার ব্যবস্থা করা হয়েছে, যাতে শাকিলার সেন্স এমন একটা পর্যায়ে চলে যায় যে শাকিলাকে শুধু যা যা জিজ্ঞেস করা হবে শাকিলার ব্রেন সেগুলোর আসল সত্যটা বলে দিবে। শাকিলা চাইলেও মিথ্যে বলতে পারবে না, এমনকি শাকিলা যদি মিথ্যে বলেও তবে তা মেশিনে ধরা পড়বে। তো ডক্টর শাকিলাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর একটা ইনজেকশন করলে শাকিলা আধো সেন্সে চলে যায়। তখন স্ক্রিপ্ট রাইটার রবীন্দ্র প্রসাদ শাকিলাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা শুরু করলে শাকিলা আধো সেন্স অবস্থায় সেসব প্রশ্নের উত্তর দিতে থাকে। আর সিন এখানেই ফ্ল্যাশব্যাক করে 10 বছর অতীতে চলে যায়। শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি নদীর পাড়ে শাকিলা এবং তার বাবাকে মাছ ধরতে দেখি। শাকিলার বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাই পরিশ্রমের কাজগুলো করতে পারে না। এজন্যই শাকিলা তার বাবাকে মাছ ধরতে হেল্প করার জন্য এখানে এসেছে। তো শাকিলা দুষ্টামি করে গান গেয়ে মাছকে ডাকতে থাকলে হঠাৎ একটা মাছ তার বড়শিতে আটকে যায়। এটা দেখে বাবা মেয়ে খুশিতে সেই মাছটা নিয়ে বাড়িতে আসলে দেখি শাকিলা ছাড়াও এই পরিবারের শাকিলার আরো 5-5টা ছোট বোন আছে। মাশাআল্লাহ। শাকিলার বাবা খুশি হয়ে শাকিলার মাকে বলে, আরে দেখো দেখো আমাদের শাকিলা গান গেয়ে কত বড় মাছ ধরেছে। শাকিলার মা রেগে মেগে বলে, মেয়েকে নিয়ে সারাদিন শুধু নদীর কিনারাতেই বসে থাকো, মেয়েকে নদী পার করে দিতে হবে না। মানে শাকিলার মা শাকিলাকে বিয়ে দিয়ে একটা বোঝা কমানোর কথা বলতেছে। তো শাকিলার মা নিজের উপর আক্ষেপ করে বলে, যখন আমি সিনেমাতে ছোটখাটো অভিনয় করতাম তখনই ভালো ছিলাম,
এতদিনে হয়তো ভালো একটা পজিশনে চলে যেতাম, কিন্তু তোমাকে বিয়ে করে আমার জীবনটা এই কুড়ে ঘরেই আটকে গেছে। আমার ঘৃণা হয় নিজের প্রতি, এই গ্রামের প্রতি, এমনকি তোমার প্রতিও। মায়ের এসব কথা শুনে শাকিলা নীরবে কাঁদতেছে। এমন সময় শাকিলার মা শাকিলাকে স্কুলে যেতে বললে সিন চলে আসে নদীর পাড়ে। একটা নৌকা পাড়ে অপেক্ষা করার সময় অর্জুন নামের একটা ছেলে সাইকেল নিয়ে সেখানে আসে। একই সময়ে শাকিলাও বোরখা পরে দৌড়ে সেই নৌকার কাছে আসে। এরপর সে যখন নৌকাতে উঠতে যাবে ঠিক তখনই অর্জুন তাকে সাহায্য করার জন্য তার হাত বাড়িয়ে দেয়। এটা দেখে শাকিলা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কিন্তু তারপরেও সে অর্জুনের হাত ধরে আর সাথে সাথেই অর্জুন যেন মুগ্ধ হয়ে শাকিলার দিকে তাকায়। এরপর অর্জুন একটা কাগজের নৌকা বানিয়ে পানিতে ছেড়ে দিলে শাকিলা সেটা লাঠি দিয়ে দূরে সরে দিতে থাকে। অর্জুন তখন শীষ দিতে দিতে শাকিলার দিকে দেখতে থাকলে শাকিলাও অর্জুনের দিকে তাকায়। এভাবেই অর্জুন পুরো রাস্তা শাকিলাকে দেখতে দেখতে স্কুলে আসলে শাকিলা একটা রুমে ঢুকে সেখান থেকে এই ড্রেসে বেরিয়ে আসে। অর্জুন তখন বারান্দাতেই দাঁড়িয়েছিল। বোরখাওয়ালি শাকিলাকে হঠাৎ এভাবে দেখে অর্জুন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। শাকিলা তখন থেমে গিয়ে বলে, এই তুই আমার পিছে ঘুরছিস কেন? অর্জুন বলে, পাগল হয়েছিস নাকি? আমি তো আমার ক্লাসে যাচ্ছিলাম। শাকিলা বলে, তো যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? অর্জুন বলে, আমার যেখানে ইচ্ছা দাঁড়াবো, জানিস না এটা একটা স্বাধীন দেশ। এরপর অর্জুন শাকিলাকে বলে, তুই বোরখা খুলেছিস কেন? শাকিলা বলে, আমার ইচ্ছে হয়েছে তাই খুলেছি। তুই জানিস না এটা একটা স্বাধীন দেশ? শাকিলা বলে, তুই যে নৌকাতে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলি আর শীষ দিচ্ছিলি, আমিও এই কথা তোর মাকে বলে দিব। এটা শুনে অর্জুন মানকের চিপাই পড়ে যায় আর সিন চলে আসে ক্লাসরুমে। শিক্ষক বোর্ডে মহাভারত নামটা লেখার পর সবাইকে বলে, আর কিছুদিন পরেই আমাদের স্কুলে মহাভারত নাটক হবে, তাই তোমরা কে কোন চরিত্রে অভিনয় করতে চাও নাম বলো। ভীম এবং কৃষ্ণ চরিত্রে অভিনয় করার জন্য অনেক ছাত্রছাত্রী আগ্রহ দেখায়। এরপর শিক্ষক ধ্রুপদীর চরিত্রে অভিনয় কে করবে জানতে চাইলে কেউ এই চরিত্রে অভিনয় করতে রাজি হয় না, কারণ মহাভারত নাটকে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হবে। তখন শিক্ষক বলে, একটা কাহিনীতে ভালো এবং খারাপ দুই ধরনের চরিত্রই থাকে, আর কাহিনীর জন্য দুটোই সমানভাবে জরুরি এবং দুটোই সমান সম্মানের। তারপরেও কেউ হাত তুলছে না দেখে শাকিলা দুম করে হাত তোলে, যা দেখে সারা অবাক হয়ে যায়। আসলে শাকিলা মুসলিম হওয়ার কারণে মহাভারতের কাহিনী কিছুই জানে না, বাট নাটক, অভিনয়, ডান্স এগুলো তার ছোটবেলা থেকেই খুব পছন্দের। তাই এই চরিত্রে কেউই অভিনয় করছে না জন্য শাকিলা এই সুযোগটা নিল। এর পরের সিনে দেখি শাকিলা অর্জুনের কাছে এসে মহাভারতের কাহিনী জানতে চাচ্ছে, কিন্তু আজকে শাকিলা অর্জুনের সাথে একটু বাজে আচরণ করেছে জন্য অর্জুন অভিমান করে আছে। তো শাকিলা এটা বুঝতে পেরে কান ধরে অর্জুনের কাছে ক্ষমা চাইলে অর্জুন ক্ষমা করে দেয়, আর এখান থেকেই দুজনের মাঝে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। সিন নাটকের মঞ্চে আসলে দেখি দুর্যোধন দ্রৌপদীকে অর্থাৎ শাকিলাকে জোর করে টেনে এনে মঞ্চের উপরে ফেলে দিচ্ছে। এরপর সে দ্রৌপদীর বস্ত্র হরণ করার জন্য শাড়ির আঁচল ধরে টানতে শুরু করে। গ্যালারি থেকে অর্জুন এটা দেখে তো ঘাবড়ে যায়। ওদিকে দুর্যোধন তখন জোর করে দ্রৌপদীর শাড়ি খুলতে থাকলে দ্রৌপদী তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে দুর্যোধনের শক্তির সাথে খুলে উঠতে না পেরে কৃষ্ণ নাম জপতে শুরু করে। ঠিক এই সময় অলৌকিকভাবে কৃষ্ণ সেখানে হাজির হয়, আর তার কাছ থেকে অদৃশ্য এক শাড়ি এসে দ্রৌপদীর সম্মান বাঁচায়। এরপর নাটক শেষ হলে স্কুল কমিটির পক্ষ থেকে সেরা অভিনয়ের জন্য শাকিলার হাতে একটা পুরস্কার তুলে দেওয়া হয়। এটা দেখে সবাই অনেক খুশি হয় ও শাকিলার অভিনয়ের জন্য হাততালি দেয়। শাকিলাও তখন খুশি হয়ে দৌড়ে মঞ্চ থেকে নেমে অর্জুনের কাছে আসলে অর্জুন বুকে জড়িয়ে ধরতে ধরে, কিন্তু শাকিলা হ্যান্ডশেকের জন্য হাত বাড়ায়। তখন অর্জুনও হাত বাড়ায়, কিন্তু শাকিলা আবার জড়িয়ে ধরতে ধরে। এমন একটা কনফিউশন তৈরি হয়, শাকিলা লজ্জায় সেখান থেকে চলে যেতে ধরে, কিন্তু একটু যেতে না যেতেই সে আবারও অর্জুনের কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরে। এরপর শাকিলা তার পুরস্কার হাতে নিয়ে খুশিতে বাড়ির দিকে দৌড়ে আসতে থাকে। আসলে শাকিলা যে শুধুমাত্র এই ট্রফি জেতার জন্য খুশি হয়েছে এমন নয়, তার খুশির আসল কারণ হলো সেই ট্রফির সাথে সাথে 1000 টাকা পুরস্কার পেয়েছে, আর শাকিলা এই টাকা দিয়ে তার বাবার 1 মাসের ওষুধ কিনতে পারবে, এই জন্যই এত খুশি। কিন্তু শাকিলা তার বাড়ির সামনে আসতেই অনেকগুলো লোক দেখতে পায়। শাকিলা তখন বাড়ির ভিতরে ঢুকতেই দেখে তার বাবা মারা গেছে, আর পাশেই তার মা বোনেরা বসে কাঁদতেছে। শাকিলা তার এমন একটা খুশির মুহূর্তও যে বাবার সাথে ভাগাভাগি করতে পারবে না, এটা সে কল্পনাও করেনি। তো শাকিলা তার বাবাকে জড়িয়ে ধরে অধরে কাঁদতে থাকে। তো বাবা মারা যাওয়ার পর পেটের দায়ে শাকিলার মা এবং শাকিলা তার ছোট ছোট বোনদেরকে নিয়ে গ্রাম ছেড়ে কোচি শহরে চলে আসে। যেহেতু শাকিলার মা একটা সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছোটখাটো চরিত্রে কাজ করেছে, তাই সেখানে গেলে হয়তো কোনো ব্যবস্থা হবে, এই আশায় শাকিলার মা একদিন শাকিলাকে নিয়ে একজন ডিরেক্টরের কাছে আসে। ডিরেক্টর রাজন তখন শাকিলার ফিগার দেখেই তাকে পছন্দ করে এবং তাকে কাছে ডেকে বলে, তুমি কি অ্যাক্টিং করতে চাও? পাশে থেকে শাকিলার মা বলে, হ্যাঁ স্যার, ও অ্যাক্টিং খুব ভালো পারে, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। ডিরেক্টর রাজন বলে, ঠিক আছে, তাহলে একবার দেখা যাক। পরের সিনে দেখি একটা শর্ট ফিল্মের শুট করার জন্য শাকিলাকে সাজিয়ে গুছিয়ে একটা বিছানার উপরে রাখা হয়েছে। ভিলেন টাইপের একটা লোক তখন শাকিলার কাছে আসে এবং এসব করতে থাকে। শাকিলা বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে, তাই সে কিছু সময় নীরব থাকলেও একটু পর সে আর এসব সহ্য
করতে না পেরে ধাক্কা মেরে লোকটাকে উপর থেকে সরিয়ে দেয়। ওদিকে শাকিলার মা ডিরেক্টর রাজনের সাথে বসে কেবল একটু লাল পানি খাওয়া শুরু করেছে। এর মাঝেই শাকিলা সেখানে এসে মা বলে ডাক দেয়। শাকিলার মা পিছে তাকিয়ে দেখে শাকিলা এই অবস্থায় দাঁড়িয়ে আছে। ডিরেক্টর রাজন তখন শাকিলার মাকে ইশারা করে শাকিলার কাছে যেতে বলে, আর সে বিপদ বুঝতে পেরে পিছনের দরজা দিয়ে কেটে পড়ে। শাকিলা তখন তার মাকে বলে, মা আমার অবস্থা দেখো, একটা লোক আমার সাথে। শাকিলার মা বলে, হ্যাঁ তো কি হয়েছে, এসব তো শুধুমাত্র অ্যাক্টিং, বাস্তব তো নয়। মায়ের এমন কথা শুনে শাকিলা নিশ্চুপ হয়ে যায়। শাকিলার মা বলে, দেখ শাকিলা, আমরা সামান্য কিছু টাকা নিয়ে এই শহরে এসেছি, যা দিয়ে বড়জোর কয়দিন চলে যাবে, তারপর আমাদের কি হবে? তোর ছোট বোনগুলোর কথা একবার ভাব, তাদের নিয়ে কোথায় থাকবি? তোর কাছে এর জন্য কোনো টাকা আছে? শাকিলা তো এসব শুনে নীরবে কাঁদতে থাকে। তখন শাকিলার মা বলে, এই শহরে বাঁচতে হলে হয়তো আমাকে রাস্তায় শরীর বেচতে হবে, নয়তোবা তোকে এসব করতে হবে। এখন সিদ্ধান্ত তোর উপর। এই কথা শোনার পর আর কি করার, শাকিলা তার মায়ের ইজ্জত বাঁচানোর জন্য বাধ্য হয়ে নিজের ইজ্জতকে বিলীন করতে শুরু করে। এভাবেই কিছুদিন কেটে যায়। আমরা দেখি শাকিলা বাড়িতে একা বসে সিগারেট খাচ্ছে আর মনে মনে বলতেছে, আমি যা করতেছি এগুলোর মাঝে আমি কখনোই মানসিক শান্তি খুঁজে পাই না, কিন্তু বিধবা মা আর বাবা হারা এই 5টা বোনকে দেখলেই সব কষ্ট ভুলে যায়। 10 বছর পর আসলে দেখি শাকিলা আজও তার বোনদের পাশে বসে থেকে সিগারেট খাচ্ছে আর মনে মনে বলতেছে, আমি আজও এসব থেকে মুক্তি পাইনি। আসলে আমি আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে কখনো মুক্তি পেতেও চাইনি। এসব ভাবতে ভাবতে শাকিলা টিভিতে সিল্ক স্মিতা ও সেলিম খান নামের দুজন অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় দেখতে থাকে ও বলতে থাকে, এই সময়ে চলচ্চিত্র জগতে এই দুইজনই সবচেয়ে বেশি জনপ্রিয়, সিল্ক ও সেলিম। আমার স্বপ্ন আমি হয়তো একদিন সিল্কের মতোই এমন জনপ্রিয় একজন অভিনেত্রী হব এবং সেলিম খানের সাথে অভিনয় করার সুযোগ পাবো। সিন বর্তমানে আসতে দেখি শাকিলা অবচেতন অবস্থায় বলতেছে, টাকার জন্য আমি যখন যেই অভিনয়ের প্রস্তাব পেয়েছি সেই অভিনয়ে রাজি হয়ে গেছি। তবে আমি অনেক ছোট ছোট অভিনয় পেতাম, যেমন কোন সিনেমায় আবেদনময়ী নার্সের অভিনয়, তো আবার কোন সিনেমাতে অন্যজনের জায়গায় বডি ডাবলের অভিনয়, মানে হিরোইনের জায়গায় আমাকে দিয়ে অভিনয় করাতো কিন্তু ফেস হিরোইনের দেখাতো। এভাবেই আমি নানা ছোট ছোট অভিনয় করেই যাচ্ছিলাম, কিন্তু একদিন সিন তখনই আবার ফ্ল্যাশব্যাকে চলে গেলে সুপারস্টার সেলিম খানের গাড়ি একটা শুটিং স্পটে আসতে দেখি। সেলিম খান গাড়ির ভিতর থেকে হাত বের করে ইশারা করতেই অনেক ফ্যান তার অটোগ্রাফ নেওয়ার জন্য গাড়ির কাছে ছুটে আসে। এই দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে সেলিম খান বর্তমান সময়ে কতবার একজন সেলিব্রিটি। তো সেলিম খান এসব ভিড় ঠেলে শুটিং সেটের ভিতরে আসলে সিনেমার ডিরেক্টর তাকে জানায় যে আজকে সিল্ক ম্যাডাম আসেনি, তাই আমি জুনিয়র 3 জনকে বেছে রেখেছি, আপনাকে এদের কারোর সাথে আজ শুটিং করতে হবে। তখনই দেখি এই 3 জনের ভিতরে শাকিলাও একজন। সেলিম খানের সিনেমায় চান্স পাওয়ার জন্য সে তো পুরাই এক্সাইটেড হয়ে আছে। তো সেলিম খান এদের কাছে আসলে শাকিলার পাশের 2 জন সেলিম খানকে নমস্কার ও সালাম জানায়। শাকিলাও তখন আদাব জানিয়ে বলে, স্যার আমি আপনার অনেক বড় একজন ফ্যান। সেলিম খান দুম করে স্টাইল মেরে শাকিলাকে সিলেক্ট করে। সৌভাগ্যক্রমে সেলিম খানের সিনেমায় চান্স পাওয়ায় শাকিলা তো মহা খুশি। একটু পর শুটিং শুরু হলে দেখি এই সিনের জন্য শাকিলাকে চান্স দেওয়া হয়েছে। তো এমন একটা সিনে দুজনে এভাবে দূরত্ব বজায় রেখে শুটিং করতেছে দেখে ডিরেক্টর স্যার কাট বলে শুটিং বন্ধ করে দিয়ে সেলিম খানের কাছে এসে বলে, স্যার অনেক ভালো অ্যাক্টিং করছেন, কিন্তু যদি আর একটু কাছাকাছি হতেন তাহলে আরো ভালো হতো। সেলিম খান তখন ক্যামেরাম্যানকে কাছে ডেকে আনে ও কিছু ফুলের পাপড়ি ফেলে দিয়ে সেগুলো পা দিয়ে মারিয়ে বলে, দর্শক এটাতেই বুঝে নিবে, জানেনই তো আমার ফ্যামিলি অডিয়েন্স। ডিরেক্টর খুশি হয়ে বলে, থ্যাংক ইউ স্যার। সেলিম বলে, আপনারা যান, শুটিং শেষ। এটা শুনতেই শাকিলার শোয়া থেকে উঠতে ধরলে সেলিম খান থামিয়ে দেয় ও শাকিলার পাশে শুয়ে বলে, অনেক ভালো অ্যাক্টিং করেছো, তোমাকে একটা সুযোগ দেওয়া উচিত। এই বলে সেলিম খান তার একটা লোকের কাছে কল করে বলে, আমার পরবর্তী সিনেমার হিরোইন আমি খুঁজে পেয়েছি, কালকে তার সাথে দেখা করে দিব। এটা শুনতেই শাকিলা মহা খুশি হয়ে যায়, কারণ এটাই শাকিলার এতদিনের স্বপ্ন ছিল যে সে একদিন সেলিম খানের সাথে অভিনয় করবে। তো সেলিম খান শাকিলার হাত নিজের হাতে নিয়ে বলে, আজ রাতে 2 জন মিলে স্ক্রিপ্টটা একবার রিভাইজ করে নিব, তাই সন্ধ্যায় আমার ফার্ম হাউসে আসিও। এইবার শাকিলার মুখ থেকে হাসিটা বদলে গিয়ে বিস্ময়ে পরিণত হয়, কারণ সেলিম খান যে কেন তাকে সিনেমাতে চান্স দিতে চাচ্ছে এটা আর শাকিলার বুঝতে বাকি থাকে না। এরপর সিন সন্ধ্যায় ফার্ম হাউসে আসলে দেখি সেলিম খান শাকিলার জন্য অপেক্ষা করে বসে আছে। ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু শাকিলা সেলিম খানের ফার্ম হাউসে আসে না। তখন আমরা দেখি শাকিলা তার নিজের বাড়িতে সিগারেট টানতেছে আর ভাবতেছে সেলিম খান তার প্রতিটি মুভিতে ভালো মানুষের অভিনয় করে। এই দেখে আমি তার ফ্যান হয়ে গেছি,
কিন্তু সিনেমার পর্দায় ভালো মানুষের অভিনয় করা লোকটি পর্দার আড়ালে এতটা খারাপ চরিত্রের সেটা তো কল্পনাও করিনি। সিন বর্তমানে আসলে দেখি শাকিলা বলতেছে ওই রাতে আমি সেলিমের কাছে যাইনি। সিন আবার অতীতে চলে গেলে অন্য একটা শুটিং স্পটে আমরা জনপ্রিয় হিরোইন সিল্ক স্মিতাকে দেখতে পাই, যেখানে তার একটা মুভির শুটিং চলতেছে। তো একজন লোক তার কাছে এসে কিভাবে কি করতে হবে সেটা বুঝে দিতে থাকে। এই সময় পাশেই ডিরেক্টর রাজন এবং শাকিলাকে কথা বলতে দেখি। ডিরেক্টর রাজন শাকিলাকে বলে, শাকিলা আজকে সিল্কের সাথে তোর সিন আছে, তার মানে পুরো ইন্ডিয়া তোকে দেখবে, সো মনোযোগ দিয়ে অভিনয় করবি। এই বলে রাজন সিল্ক স্মিতার সাথে শাকিলার পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আসেও বলে, সিল্ক ওর নাম শাকিলা, অনেক ভালো অ্যাক্টিং করে, লোকে তো একে ভালোবেসে জুনিয়র সিল্ক বলেও ডাকে। এটা শুনে সিল্কের গা জ্বলে যায়, তাই সে শাকিলাকে এক পলক দেখে নিয়ে শুটিং শুরু করতে বলে। তো শুরুতেই শাকিলা একটা গ্লাসে করে জুস নিয়ে সিল্কের কাছে এসে বলে, ম্যাডাম আপনার জুস। সিল্ক তখন জুসের গ্লাসটা নিতে ধরে ইচ্ছে করেই নিজের শরীরে ফেলে দেয় আর উঠে দাঁড়িয়ে শাকিলাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, সামান্য এই কাজটুকু ঠিক মতো করতে পারিস না আর তুই কিনা নিজেকে সিল্ক ভাবতে শুরু করেছিস? তুই কাপড় খোলা ছাড়া আর কি পারিস? এসব করে যদি সিল্ক হওয়া যেত তাহলে প্রতিটি মহল্লায় একটা করে সিল্ক পাওয়া যেত। এই বলে সিল্ক রেগে মেগে আজকের মতো শুটিং প্যাক আপ করে চলে যায় আর শাকিলার পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। এই ঘটনার পর শাকিলা মানসিকভাবে পুরোদমে একদম ভেঙে পড়ে, কারণ শাকিলা এই স্বপ্ন বুকে আঁকড়ে ধরেই বেঁচে আছে যে সে একদিন সিল্কের মতো এমন জনপ্রিয় একজন নায়িকা হবে এবং পুরো দেশ তাকে চিনবে, সম্মান করবে। সিল্কের মতো তার অনেক সুন্দর একটা সুখের জীবন হবে। কিন্তু আজ সিল্ক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে শাকিলার শরীর দেখানো ছাড়া আর কোনো যোগ্যতাই নেই। শাকিলা লজ্জায় ও হতাশায় বোতলের একটা ভাঙা টুকরো হাতে নিয়ে এই ঘৃণার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের হাত কাটতে ধরে। ঠিক সেই সময় টিভি নিউজ থেকে একটা কথা তার কানে ভেসে আসে, জনপ্রিয় অভিনেত্রী সিল্ক স্মিতা আজ রাতে আত্মহত্যা করেছে। তথ্য পাওয়া গেছে গত কয়েক মাস থেকেই নাকি সে খুব ডিপ্রেশনে ছিল। এটা শুনে শাকিলা থমকে যায় ও এটা ভেবে হাউমাউ করে কাঁদতে থাকে যে সে ভেবেছিল সিল্কের মতো অবস্থানে গেলে জীবনের সুখ খুঁজে পাওয়া যায়, আর তাই সে সেই স্বপ্নটা ভেঙে যাওয়ায় ভুল করে আত্মহত্যা করতে যাচ্ছিল। তো যাই হোক, সিল্ক এভাবে হঠাৎ করে চলে যাওয়ায় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির বড় একটা ধাক্কার মুখে পড়ে। আর এই ধাক্কা সামাল দেওয়ার মতো তাদের কাছে একটাই অপশন আছে, আর সেটা হলো শাকিলা। যার কারণে সিল্কের মৃত্যুর পর থেকে শাকিলার ক্যারিয়ার জন্য রকেটের গতিতে উপরের দিকে উঠতে থাকে। কয়েক মাসের ভিতরে শাকিলা পুরো দেশে সুপারস্টারে পরিণত হয়। তার প্রতিটি সিনেমা দেখার জন্য সিনেমা হলে মানুষের ভিড় লেগে যায়। তো এমন জনপ্রিয়তা পাওয়াই শাকিলা তার মা বোনদের জন্য একটা বাড়ি কিনে দেয়, আর তার উপার্জনের সব টাকা তার মায়ের কাছেই জমা রাখা শুরু করে। যে শাকিলা অন্য নায়িকার বাজে সিনগুলোতে নিজে বডি ডাবলের অভিনয় করত, এখন সেই শাকিলারই বাজে সিনগুলোতে বডি ডাবলের জন্য সুহানা নামের একটা মেয়েকে নেওয়া হয় এবং বাজে সিনগুলোতে শাকিলার চেহারা দেখানো হয়, বাট অভিনয়টা সুহানা করে। তো শাকিলার যখন এমন অবস্থা, তখন সুপারস্টার সেলিম খানের কি অবস্থা চলুন সেটা একটু দেখে আসি। তো সুপারস্টার সেলিম খান একদিন শুটিং স্পটে আসার পর বরাবরের মতো গাড়ির ভিতর থেকে হাত বের করে ইশারা করে, কিন্তু আজকে আর কোনো ফ্যান ফলোয়ার তার কাছে ছুটে আসে না। সেলিম খান তখন গাড়ি থেকে বের হয়ে তার এক অ্যাসিস্ট্যান্টকে বলে, লোকজন সবাই কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার পাশেই শাকিলা ম্যাডামের শুটিং হচ্ছে, সবাই সেটা দেখতে গেছে, আপনি দয়া করে এই চেয়ারে বসেন, সবাই আসলে শুটিং শুরু হবে। আজ সেলিম খানকে এমন একটা চেয়ারে বসতে হচ্ছে এবং শাকিলার শুটিং শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে, এটা ভেবে সেলিম খানের জ্বলে যায়। তো সেলিম খান চেয়ারে বসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার ডান্সাররা কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার ওরাও সবাই শুটিং দেখতে গেছে। এটা শুনে সেলিম খান একটু রেগে যায় আর ডিরেক্টরকে রেগে আনতে বলে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার ডিরেক্টর নিজেও সেখানে গেছে। লেউটেলা। এসব শুনে সেলিম খান বলে, ঠিক আছে আমার কাউকে লাগবে না, আমি একাই শুট করব। এই বলে সেলিম খান শুটিং রেডি করতে বলে। ঠিক তখনই শাকিলা সেখানে আসে এবং সেলিম খানকে সালাম জানিয়ে বলে, সেলিম স্যার কেমন আছেন? সেলিম খান বলে, কিরে শাকিলা, খুব বড় সুপারস্টার হয়েছিস তাই না? এসব সম্মান দেওয়ার নাটক ফাটক আমার সামনে করবি না। এটা শুনে শাকিলা অবাক হয়ে বলে, স্যার আপনার সাথে আমি কোনো নাটক ফাটক করি না, আপনাকে যেই সম্মান করি সেটা আমার মন থেকেই করি, তারপরেও যদি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে শাকিলা ড্রেস চেঞ্জ করতে ড্রেসিং ভ্যানের দিকে যায়। এর কিছুক্ষণ পর সেলিম খান হঠাৎ করে শাকিলার ভ্যানে ঢুকে পড়লে শাকিলা তাকে আসতে দেখে একটু ঘাবড়ে যায়। সেলিম খান শাকিলার কাছে এসে বলে, টাকার জন্য যারা শরীর বিক্রি করে, হোক সেটা পতিতালয়ে অথবা কোনো সিনেমা হলে, তাদেরকে সবাই পতিতাই বলে। আর মনে রাখবি, এই পতিতাদেরকে কেউ কোনোদিন তাদের ঘরের বউ বানিয়ে নিয়ে যায় না। এই বলে সেলিম খান সেখান থেকে চলে যেতে ধরে আবারও একটা চেয়ারে বসে বলে, তুই কি ভেবেছিলি তুই সেদিন আসিসনি জন্য আমি একাই ঘুমিয়েছি? কোনোদিনই নয়, সেই রাতেই তিনটা নায়িকা আমার কাছে এসেছিল। কণ্ঠ কি একটা অবস্থা! যে নায়ক পর্দায় ভালো অভিনয় করে সে বাস্তবে চরিত্রহীন, আবার যে মেয়ে পর্দায় বাজে অভিনয় করে সে আবার
বাস্তবে চরিত্রবান। তো সেলিম খান একটা পর্যায়ে শাকিলার ভ্যান থেকে বের হয়ে চলে যেতে থাকে। এমন সময় শাকিলা পিছন থেকে এসে বলে, সেলিম সাহেব একটু দাঁড়ান। এই বলে শাকিলা সেলিম খানের কাছে এসে বলে, কাক হোক আর কোকিল, প্রতিটি পাখি আকাশে উঠতে চায়, তাদের মতো আমিও একজন। মন চাইছে তাই উড়ে বেড়াচ্ছি, জানি না কতদিন এভাবে উড়ে বেড়াবো, তবে যতদিন আছি অল্প কিছু মানুষের ভালোবাসা আর পেটের ভাতটুকু তো পাচ্ছি, আমি এতেই সন্তুষ্ট। কিন্তু আপনি নিজের দিকে একটু তাকান স্যার, আমি যা করেছি সবার সামনেই করেছি, কাউকে ধোকা দেইনি, কাউকে আমার সিনেমা দেখার জন্য জোর জবরদস্তিও করিনি। কিন্তু আপনি পর্দায় ভালো মানুষের অভিনয় করেন বলে সবাই ভাবে আপনি ভালো মানুষ, অথচ বাস্তবতা হলো আপনার সাথে কোনো হিরোইন যদি বোনের অভিনয় করতে আসে তাহলেও সর্বপ্রথমে আপনি তাকে ভোগ। এটুকু বলতেই সেলিম খান শাকিলাকে থামিয়ে দিয়ে বলে, এই মুখ সামলে কথা বল। শাকিলা বলে, আমি পর্দায় বাজে অভিনয় করতে পারি, বাট আমি বাস্তবে চরিত্রহীন মেয়ে নই বলে আপনার ডাকে আপনার ফার্ম হাউসে আসিনি। কিন্তু আপনি তো প্রতিটি নতুন মেয়েকেই নায়িকা বানানোর লোভ দেখিয়ে ভোগ করেন, তো লোকে একটু জানুক যে লোকটি পর্দায় ভালো সে বাস্তবে খারাপ হতে পারে, আবার যে পর্দায় খারাপ সে বাস্তবে ভালোও হতে পারে। এসব শোনার পর সেলিম খান রেগে মেগে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে একটা স্কুলের দৃশ্য দেখতে পাই। সন্ধ্যার দিকে স্কুল ছুটি হলে ছাত্রছাত্রীরা সবাই তাদের বাড়ির দিকে চলে যাচ্ছে। এই মেয়েটি তখন একাই বাড়িতে যাওয়ার সময় কিছু বখাটে ছেলে তার পথ আটকায়। মেয়েটি তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ছেলেগুলোর সাথে দৌড়ে কুলে উঠতে পারে না, যে কারণে মেয়েটি ছেলেগুলোর হাতে আটকা পড়ে। পুরো 4-5 জনের একটা দল পালাক্রমে নিঃসঙ্গভাবে মেয়েটির উপর অত্যাচার করে। পরের দিন সকালে এই নিউজটা নিয়ে টিভি মিডিয়ায় তোলপাড় শুরু হয়। কেন এসব হচ্ছে, কেন এসব বন্ধ করা যাচ্ছে না, এই প্রশ্নই সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে। সুপারস্টার সেলিম খান তখন নিউজ মিডিয়ার একজন সাংবাদিককে তার বাসায় ডেকে এনে বলে, এসব ঘটনার জন্য শাকিলার অশ্লীল সিনেমা দায়ী, এটা নিউজ মিডিয়ায় প্রচার করলে কেমন হয়? এতে করে এসব ঘটনা বন্ধ হবে না ঠিক আছে, বাট শাকিলার সিনেমা তো বন্ধ হবে, তাই না? যেমন ভাবনা তেমন কাজ। সেলিম খানের এই চামচা সাংবাদিক বিভিন্ন টিভি প্রোগ্রামে গিয়ে দাবি করে যে এসব ঘটনার পিছনে শাকিলার সিনেমার হাত আছে, তার এসব সিনেমা দেখেই দেশের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আর এসব ঘটনা ঘটতেছে। এই নিউজটা পুরো দেশে ছড়িয়ে যায় আর সব জায়গাতে তখন একটাই স্লোগান ওঠে, শাকিলাকে সরাও, দেশের মেয়েদেরকে বাঁচাও। তো দেশের যখন এই অবস্থা, ফিল্ম ইন্ডাস্ট্রি তখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শাকিলা এবং তার সব সিনেমাকেই ব্যান করে দেয়। তো যে সিনেমাগুলো ব্যান হয়ে গেল, শাকিলা সেই সকল সিনেমার ডিরেক্টর ও প্রডিউসারকে সকল টাকা ফেরত দিয়ে দেয়। ফলে 2 দিন আগেই যে শাকিলা সুপারস্টার ছিল, আজ সে সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তো সবাইকে টাকা ফেরত দিতে গিয়ে শাকিলার জমানো সকল টাকা শেষ হয়ে যায় ও শাকিলা এক বুক কষ্ট নিয়ে ডিরেক্টর রাজনের অফিস থেকে বেরিয়ে আসে। কিন্তু বাহিরে আসতেই শাকিলা দেখে তার গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে। শাকিলা গাড়ি কোথায় জানতে চাইলে ড্রাইভার বলে, আপনার মা গাড়িটা নিয়ে আমাকে পাঠিয়ে দিল আর বলল শাকিলাকে বাড়ি আসতে নিষেধ করবি। এটা শুনে শাকিলা অবাক হয়ে আর মনে মনে ভাবে, সবার মতো মা বোনেরাও কি তাহলে আমাকে দূরে ঠেলে দিল? তো শাকিলা ড্রাইভারকেও তার পাওনা টাকা দিয়ে বিদায় করে দেয়। এরপর সে সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শাকিলার সিনেমা কেন এবং কি কারণে ব্যান করা হয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, শাকিলার জীবনের ট্র্যাজেডি এখনো অনেক বাকি আছে। তো ক্যারিয়ার ও পরিবার সব হারিয়ে শাকিলা যখন নিঃস্ব হয়ে পড়ে, তখন সে সেই সুহানার বাড়িতে আশ্রয় নেয়, যেই সুহানা শাকিলার বডি ডাবলের অভিনয় করত। আর সেখান থেকেই অবশ্য সুহানার সাথে তার বন্ধুত্ব তৈরি হয়েছিল। তো 2 বান্ধবী গল্প করার সময় সুহানা শাকিলাকে একটা কার্ড দিলে শাকিলা খুলে দেখে এটা একটা ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার ইনভাইটেশন কার্ড। এটা দেখে 2 বান্ধবী তো সেই রকম খুশি হয় আর সিন চলে আসে কোচি শহরের ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। প্রতিবারের মতো এবারেও সেখানে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা সেলিম খানকেই দেওয়া হয়। তো অ্যাওয়ার্ড পাওয়ার পর সেলিম খান স্টেজে উঠে মেয়েদের অধিকার ও সম্মান নিয়ে বক্তব্য দিতে শুরু করে। এমন সময় ক্যামেরা অনুষ্ঠানের বাহিরে আসলে দেখি সুহানা আর শাকিলা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসতেছে। এই সময় সিকিউরিটি গার্ড শাকিলাকে দেখে বলে, আরে শাকিলা ম্যাডাম, আপনি এখানে? আমি আপনার অনেক বড় ফ্যান, দয়া করে আমাকে একটা অটোগ্রাফ দিন। শাকিলা তখন সেই সিকিউরিটি গার্ডকে অটোগ্রাফ দিতে থাকলে হঠাৎ একটা লোক শাকিলাকে দেখে চিনতে পারে। তো এদিকে সেলিম তার অ্যাওয়ার্ডটা মেয়েদেরকে উৎসর্গ করাই সবাই হাততালি দিচ্ছে। এর মাঝেই লোকটি এসে চিৎকার করে বলে, সবাই শোনো, শাকিলা এসেছে, শাকিলা। ব্যাস, এটা শুনতেই অনুষ্ঠানের সবাই শাকিলার অটোগ্রাফ নেওয়ার জন্য দৌড় দেয়। এই দৃশ্য দেখে সেলিম তো পুরো টাসকি খায়। এদিকে লোকজন সবাই শাকিলাকে ঘিরে ধরে অটোগ্রাফ চাইতে থাকলে সেলিম খান নিজেও সেখানে আসে এবং শাকিলাকে একরকম ধাক্কা মেরেই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। শাকিলা সেলিম খানকে দেখে অবাক হয়ে বলে, আরে স্যার আপনি?
সেলিম খান বলে, খুব তো নিজেকে সুপারস্টার ভাবতে শুরু করেছিস, ভালো করে শুনে রাখ, শুধু ক্যামেরার সামনে এসে শরীর দেখালেই সুপারস্টার হওয়া যায় না, যদি হিম্মত থাকে তাহলে আমার মতো ফ্যামিলি অডিয়েন্স ওয়ালা সিনেমা করে দেখা, তারপর নিজেকে আমার পজিশনে নিয়ে এসে তবেই না হয় নিজেকে সুপারস্টার ভাবিস। এই বলে সেলিম খান সেখান থেকে চলে যায়। আর এতগুলো ফ্যান ফলোয়ারের মাঝে শাকিলা এভাবে অপমানিত হওয়ায় মনে প্রচন্ড আঘাত পায়। পরের দিন সকালে ডিরেক্টর রাজন একটা গাড়ি নিয়ে সুহানার বাড়িতে আসে। শাকিলা তখন দরজা খুলে দিতেই ডিরেক্টর রাজনকে দেখে অবাক হয়। এই সময় ডিরেক্টর রাজনের হাসি মাখা মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছু একটা সুখবর নিয়ে এসেছে। তো শাকিলা কি হয়েছে জানতে চাইলে ডিরেক্টর রাজন বলে, সেন্সর বোর্ড তোর সিনেমার উপর থেকে ব্যান তুলে নিতে শুরু করেছে। শাকিলা অবাক হয়ে বলে, সত্যি? ডিরেক্টর রাজন বলে, সত্যি মানে? আমি তো এক্ষুনি তোর জন্য একটা নতুন সিনেমার প্রপোজাল নিয়ে এসেছি, এখন শুধু তুই রাজি হলেই হবে। শাকিলা তখন একটু মন খারাপ করে বলে, রাজন স্যার, আমি আসলে আর এই ধরনের মুভি করতে চাই না, আমি একটা সাদাসিধে মুভি করতে চাই। এটা শুনে রাজন হেসে দিয়ে বলে, তুই সাদাসিধে সিনেমা করবি? শাকিলা মাথা নাড়িয়ে হ্যাঁ বললে রাজন বলে, দেখ শাকিলা, কাস্টমার যেটা কেনে দোকানদারকে তো সেটাই বিক্রি করতে হয়, তাই না? সাদাসিধে সিনেমা তৈরি অন্যদের কাজ, আমরা আমাদের কাজ করি। কিন্তু শাকিলা এটাতে রাজি হয় না, যে কারণে ডিরেক্টর রাজন শাকিলার পাশে বসে তাকে বোঝানো শুরু করে। বাট অনেক বোঝানোর পরেও শাকিলা তার সিদ্ধান্ত পরিবর্তন করে না। তখন ডিরেক্টর রাজন চুপ হয়ে গেলে শাকিলা বলে, স্যার, আমি এমন সিনেমা করতে চাই যেটা পুরো পরিবার একসাথে বসে দেখতে পারবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। এই বলে শাকিলা আলাপ শেষ করলে রাজন কফি খেতে বসে শাকিলাকে বলে, ঠিক আছে, তুই তাহলে কি মুভি বানাতে চাস ভেবে রেখেছিস? শাকিলা বলে, না, এখনো সেরকম কিছু ভাবিনি। ডিরেক্টর রাজন তখন নিজেই কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, পেয়ে গেছি, আমরা তোর বায়োপিক বানাবো। শাকিলা একটু অবাক হলে রাজন বলে, শাকিলা, তুই কিভাবে এই সিনেমা জগতে আসলি এবং এই সিনেমা জগতে আসার আগে তোর জীবনে কি কি ঘটেছে তার সত্য কাহিনী নিয়েই আমরা একটা সিনেমা বানাবো, এখন শুধু বল তুই রাজি আছিস কিনা। শাকিলা তখন পাশে থাকা সোহানার দিকে তাকালে সোহানা রাজি হতে বলে আর শাকিলা রাজি হয়ে যায়। রাজন খুশি হয়ে বলে, আমি তোর জীবনী লেখার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্ক্রিপ্ট রাইটারের সাথে কন্ট্যাক্ট করব। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়ে সিন বর্তমানে আসে। শাকিলাকে হিপনোটাইজ অবস্থায় রেখে তার সম্পূর্ণ জীবন কাহিনী শোনার পর স্ক্রিপ্ট রাইটার রবীন্দ্র প্রসাদ ডিরেক্টর রাজনের কাছে এসে বলে, রাজন সাহেব, এই সিনেমার স্ক্রিপ্ট আমি লিখবো, আপনি সিনেমা তৈরির ব্যবস্থা করুন। এটা শুনে ডিরেক্টর রাজন খুশি হয় এবং স্ক্রিপ্ট রাইটার রবীন্দ্র প্রসাদকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শাকিলা আর সোহানা একদিন শুয়ে শুয়ে সেলিম খানের একটা সিনেমা দেখতেছে, যেখানে সেলিম খান একজন অন্ধের অভিনয় করতেছে। সেলিম খানের অ্যাক্টিং দেখে শাকিলা ইমোশনাল হয়ে কাঁদতে থাকলে সোহানা বলে, আসলেই এ অসাধারণ অভিনেতা, বাস্তব জীবনে এতটা খারাপ চরিত্রের অথচ পর্দায় এমন অভিনয় করে যে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এটা শুনে শাকিলা বলে, আমার নেক্সট মুভিতে আমিও এমন অ্যাক্টিংই করব যেন মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এই সময় রাজন শাকিলার কাছে কল করে বলে, শাকিলা, তোর সিনেমার স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, আমরা কালকে থেকেই সিনেমার কাজ শুরু করে দেব। এটা শুনে শাকিলা খুশি হয় আর সিন চলে আসে পরের দিন সকালে শাকিলার গ্রামের রাস্তায়। আমরা দেখি শাকিলা তার সিনেমা শুটিং এর টিমকে নিয়ে তার গ্রামে আসতেছে। এই সময় একটা গাড়ি সবার থেকে আলাদা হয়ে শাকিলার বাড়ির সামনে দিয়ে আসে। শাকিলা তখন সুহানাকে তার বাড়িটা দেখায় এবং সে নিজেও মায়াবী দৃষ্টিতে বাড়িটা দেখতে থাকে। এরপর গাড়িটা নদীর ধারে আসলে শাকিলা সুহানাকে নদীটা দেখিয়ে দিয়ে বলে, সুহানা, এই নদীর ঘাটেই আমি জীবনের সবচেয়ে সুখের দিনগুলো কাটিয়েছি। তো এসব দেখার পর শাকিলার গাড়ি শাকিলার ছোটবেলার সেই স্কুলে আসে। শাকিলা তখন ক্লাসরুমে ঢুকে সোহানাকে তার নাম লেখা সিট ব্রেঞ্চটা দেখিয়ে বলে, এই দেখ সোহানা, আমি সবসময় এই ব্রেঞ্চটাতেই বসতাম। কিন্তু শাকিলা এই সময় একটা কথা ভেবে অবাক হয় যে সে তো গাড়ির ড্রাইভারকে এসব জায়গা সম্পর্কে কিছুই বলেনি, তাহলে ড্রাইভার এই জায়গাগুলো চিনল কিভাবে? ঠিক তখনই সেই ড্রাইভার ছেলেটা শীষ বাজাতে শুরু করলে শাকিলা তো পুরো একদম অবাক হয়। সে বুঝে যায় যে এটাই তার ছোটবেলার বন্ধু অর্জুন। তো এতদিন পর অর্জুনকে দেখতে পেয়ে শাকিলা অনেক খুশি হয় আর সুহানাকে বলে, সুহানা, আমি তোকে বলেছিলাম না গ্রামে আমার সবচেয়ে কাছের বন্ধু আছে? সুহানা বলে, হ্যাঁ, চিনতে পেরেছি, এটাই সেই অর্জুন। শাকিলা অর্জুনকে বলে, তুমি এখানে কেন? অর্জুন বলে, আমি আসলে ছোটখাটো একটা কার ট্রান্সপোর্ট কোম্পানি খুলেছি, আর তোমার শুটিং এর যত গাড়ি দেখছো এগুলো সব আমি সাপ্লাই দিয়েছি, কিন্তু তুমিও আসবে শুনে আমি নিজেই তোমার গাড়ির ড্রাইভার হয়েছি। এরপর থেকেই শাকিলার সিনেমার শুটিং শুরু হয়। কিন্তু শাকিলা একদিকে তার জীবন কাহিনীর শুটিং করছে, অন্যদিকে সেলিম খান তার নতুন একটা সিনেমার শুটিং করে যাচ্ছে। এভাবে 2-3 মাস শুটিং চলার পর মুভি রিলিজ হওয়ার কিছুদিন আগে একজন সাংবাদিক সেলিম খানের কাছে এসে বলে, সেলিম সাহেব, আপনার জন্য একটা
খবর নিয়ে এসেছি। সেলিম সাহেব সেটা কি জানতে চাইলে সেই সাংবাদিক বলে, শুনেছি যে আপনার নতুন সিনেমার সাথে শাকিলারও একটা নতুন সিনেমা মুক্তি পাবে, তাই প্রডিউসাররা ভয় পাচ্ছে যে শাকিলার সিনেমার কারণে হয়তো আপনার সিনেমা ঠিক মতো নাও চলতে পারে। এটা শুনে সেলিম খান একটু টেনশনে পড়ে যায়। দিন শিফট হলে দেখি শাকিলা আর রাজন শাকিলার নতুন সিনেমার প্রডিউসার থমাসের কাছে এসেছে, কারণ থমাস শাকিলার এই সিনেমার জন্য যেই পরিমাণ টাকা ইনভেস্ট করেছে সেটা এখন ফেরত চাচ্ছে। রাজনের কারণ জানতে চাইলে থমাস বলে, শাকিলার এই সিনেমা আর আগের সিনেমার মাঝে দিনরাত পার্থক্য আছে, তাই আমার মনে হয় এটা কোনোভাবেই সেলিম খানের সিনেমাকে টক্কর দিয়ে চলতে পারবে না। রাজন তখন অনেক করে বোঝানোর চেষ্টা করে যে সে যদি ইনভেস্ট তুলে নেয় তাহলে এই সিনেমা তৈরি করা কোনোভাবেই সম্ভব হবে না, কিন্তু থমাস কিছুতেই কনভিন্স হয় না। তখন পাশ থেকে শাকিলা থমাসকে বলে, থমাস স্যার, এই সিনেমা তৈরির আগে আপনি নিজেই স্ক্রিপ্ট পড়েছেন এবং বলেছেন যে এই সিনেমা খুব হিট হবে, তাহলে এখন হঠাৎ আপনার কি হলো? থমাস তখন কিছু বলতে যাবে, তার আগে শাকিলা বলে, কি হয়েছে আমি আপনাকে বলছি। আপনার মালিক সেলিম সাহেব আপনাকে ফোন করে বলেছে এখন ঘেউ ঘেউ করো, আর আপনি ঘেউ ঘেউ শুরু করলেন। রাজন শাকিলাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শাকিলা না থেমে গিয়ে বলে, মিস্টার থমাস, আপনার নাম থমাস না হয়ে টমি হলে খুব ভালো হতো। এই বলে শাকিলা সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখি শাকিলা আর ডিরেক্টর রাজন একটা নদীর পাড়ে বসে আছে। তো রাজন শাকিলাকে বলে, প্রডিউসারের টাকা ফেরত দেওয়ার পর আমাদের কাছে তো আর কোনো টাকা অবশিষ্ট নেই, তাহলে আমরা এখন সিনেমার বাকি কাজ শেষ করব কিভাবে? এটা শুনে শাকিলা টেনশনে পড়ে যায় ও ভাবতে ভাবতে দুম করে বলে ওঠে, আমি আমার নিজের টাকা দিয়ে এই সিনেমা বানাবো। এটা শুনে রাজন অবাক হয়ে বলে, কি? যদি সিনেমা না চলে তাহলে তো তুই পথে বসবি। শাকিলা বলে, আমি সিনেমা জগতে আসার আগে কি নিয়ে এসেছিলাম যে হারানোর ভয় পাবো? পরের সিনে শাকিলাকে টাকা নেওয়ার জন্য তার মায়ের বাড়িতে আসতে দেখি। শাকিলা বাড়ির ভিতরে ঢুকে দেখে তার মা দামি দামি পোশাক আর গহনা পরে সাজতেছে। মানে এই মহিলাই যে কোনো একটা সময়ে গ্রামের কুড়ে ঘরে বসবাস করত, এটা তাকে দেখে বোঝাই যাচ্ছে না। সবই শাকিলার সিনেমা থেকে কামানো টাকার ফল। তো শাকিলা বলে, মা আমার কিছু টাকা লাগবে। শাকিলার মা কিসের টাকা জানতে চাইলে শাকিলা বলে, প্রডিউসার আমার সিনেমাতে টাকা ইনভেস্ট করবে না বলে জানিয়েছে, তাই ভাবলাম নিজের টাকাতেই করি। শাকিলার মা বলে, তোর নিজের টাকা কোথায়? টাকা থাকলে তো দিব। এটা শুনি শাকিলা অবাক হয় আর তার মায়ের এই কথার মানে জানতে চায়। শাকিলার মা বলে, তোর 5-5টা বোনের দায়িত্ব, তাদের পড়াশোনার খরচ, খাওয়া খরচ, এছাড়াও তোর খরচ তো আছেই। এত সব খরচের পর আর কি টাকা থাকে? আমি তো নিজের জন্য কিছু কিনতে পারি না। এমন দামি পোশাক আর গহনা পরা মায়ের মুখে এসব কথা শুনে শাকিলা নীরবেই অনেক কিছু বুঝে নেয়। তো শাকিলার মা সেজে গুজে বলে, এখন আমাকে একটু বাহিরে যেতে হবে, তোর সাথে পরে কথা বলবো। এই কথা বলে সে পিছনে তাকাতেই দেখে শাকিলা অনেক আগেই চলে গেছে। তখন আমরা দেখি শাকিলা এক বুক কষ্ট নিয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের বাসা থেকে চলে যাচ্ছে। পরের সিনে দেখি শাকিলা একটা নদীর পাড়ে দাঁড়িয়ে সুহানাকে বলতেছে, মা সব সময় আমাকে বলতো তুই শুধু অ্যাক্টিং এর উপরে ধ্যান দে, বাকি সবকিছু আমি সামলে নিব। মায়ের কথা মতো আমি সেটাই করেছিলাম। আমি সিনেমা করে যেতাম আর প্রডিউসার সব টাকা আমার মায়ের অ্যাকাউন্টে ঢোকাতো। আমি কোনোদিন মায়ের কাছে জানতেও চাইনি যে ব্যাংকে কত টাকা জমা হয়েছে, কিন্তু আজ সেই মা আমায়। এর মাঝেই শাকিলা একটা বাইকের শব্দ পেয়ে সামনে তাকাতেই দেখে অর্জুন এখানে আসতেছে। অর্জুন বাইক থেকে নেমে একটা বক্স হাতে নিয়ে শাকিলার কাছে এসে বলে, তুমি মহাভারতের অ্যাক্টিং করার সময় আমি তোমাকে আমার মায়ের শাড়ি দিয়েছিলাম, সেদিন তুমি সেরা অভিনয়ের ট্রফি জিতেছিলে। আজ আমি আবারও সেটা তোমাকে দিতে এসেছি, যাতে তুমি আবারও সেরা অভিনয়ের ট্রফি জিততে পারো। শাকিলা তখন বক্সটা খুলতেই দেখে শাড়ির সাথে 10 লাখ টাকার একটা চেক রাখা। শাকিলা অবাক হয়ে বলে, অর্জুন এসব কি? অর্জুন বলে, আমি নতুন কিছু গাড়ি কেনার জন্য এই টাকাগুলো জমা করে রেখেছিলাম, কিন্তু সেগুলো না হয় পরে কিনবো। তারপরেও শাকিলা টাকাটা নিতে না চাইলে অর্জুন বলে, তোমার অ্যাক্টিং এর উপর আমার আগেও ভরসা ছিল, এখনো আছে। আমার বিশ্বাস তোমার এই সিনেমা সুপারহিট হবে, তাই প্লিজ না করিও না। এটা শুনে শাকিলা মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে অর্জুনকে দেখতে থাকে। তো একটু পর অর্জুন সেখান থেকে চলে যেতে ধরলে দুজনেরই স্কুলের অনুষ্ঠানের সেই জড়িয়ে ধরার মুহূর্তটা মনে পড়ে। তখন দুজনেই দুম করে দুজনকে জড়িয়ে ধরে। এরপর থেকে দেখি দুজনের মাঝে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠতেছে। তারা একে অপরের সাথে অনেক আনন্দঘন মুহূর্ত কাটানো শুরু করেছে। আসলে এরা দুজনেই দুজনাকে সেই আগে থেকেই অনেক পছন্দ করতো বা ভালোবাসতো, বাট পরিবেশ পরিস্থিতি দুজনাকে দুজনের থেকে আলাদা করে দিয়েছিল। কিন্তু সেই পরিস্থিতি আবার দুজনাকে আজ এক সুতোয় এনে বেঁধে দিল, তাই দুজন দুজনাকে পেয়ে অনেক খুশি। এখন অর্জুন ভাবতেছে শাকিলার এসব সিনেমার শুটিং টুটিং এর ঝামেলা শেষ হোক এবং শাকিলার মুভিটা সিনেমা হলে মুক্তি পাক, তখন অর্জুন তার পুরো পরিবার নিয়ে সেই সিনেমাটা দেখতে যাবে। এরপর তার পরিবারের সবার যখন শাকিলার এই সিনেমাটা দেখে শাকিলার প্রতি সকল খারাপ ভাবনা দূর হয়ে যাবে, তখন অর্জুন তার পরিবারের কাছে শাকিলাকে বিয়ে করার প্রস্তাবটা দেবে। এর 1 মাস পর সেলিম খানের পুলিশ স্টোরি সিনেমার সাথে শাকিলার মাই স্টোরি সিনেমা রিলিজ হয়। আমরা দেখি সেলিম খানের সিনেমা হাউসফুল চলতেছে, বাট শাকিলার সিনেমা কেউ
দেখছে না, পুরো থিয়েটার ফাঁকা, যা দেখে শাকিলার ডিরেক্টর রাজন পুরোদমে টেনশনে পড়ে যায়। তো এভাবেই পুরো দিন চলে গেলে রাজন টেনশনে শাকিলাকে কল করে এটা জানায়। তখন শাকিলার ডিরেক্টর রাজনকে হাল ছেড়ে না দিয়ে সিনেমা চালিয়ে যেতে বলে, কিন্তু আমরা দেখি পরের দিনেও সেই একই অবস্থা, শাকিলার সিনেমা কেউ দেখতে আসছে না। কিন্তু পরের দিন দেখি শাকিলার সিনেমা যে হলে লেগেছে সেই হলের সামনে হঠাৎ মাথা নষ্ট ভিড়। একজন সাংবাদিক সেলিমের কাছে ফোন করে বলে, ভাই হঠাৎ আপনার সিনেমা হলের দর্শক কমতে শুরু করেছে এবং শাকিলার সিনেমা দেখতে ভিড় করতেছে। এটা শুনে সেলিম তো অবাক হয়। এর মাঝেই রাজন শাকিলাকে কল করে জানায় যে তার সিনেমা দেখার জন্য দর্শক দল বেঁধে আসতে শুরু করেছে। এটা শুনে শাকিলা অনেক খুশি হয়েও বলে, আমি জানতাম লোকে আমার ভালো সিনেমা দেখবে, কারণ এটাতে আমি অনেক ভালো অ্যাক্টিং করেছি। সিন হলের ভিতরে আসলে দেখি পুরো হল হাউসফুল এবং লোকজন মুভি দেখে খুশিতে সিটি বাজাচ্ছে। অন্যদিকে সেলিম খানের হলের দর্শক পুরো ফাঁকা হয়ে যাওয়ায় সে মারাত্মকভাবে টেনশনে পড়ে গেছে। তো শাকিলার সিনেমা বক্স অফিসে পুরো হিট হওয়ায় শাকিলা এই আনন্দটা অর্জুনের সাথে ভাগাভাগি করার জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এই সময় শাকিলার মুখের হাসি আর তার ফুরফুরে রোমান্টিক মেজাজ স্পষ্ট বলে দিচ্ছে যে শাকিলা পর্দায় নিজেকে ভালো হিসেবে প্রমাণ করতে পারায় অনেক খুশি। তো শাকিলা গ্রামে ঢুকেই অর্জুনের কাছে আসলে দেখে অর্জুন কুড়াল দিয়ে খড়ি চিরতেছে। শাকিলা তখন গাড়ি থেমে নেমে খুশি হয়ে অর্জুনের কাছে আসতেই অর্জুন তাকে কষিয়ে একটা থাপ্পড় মারে। শাকিলা তো রীতিমতো অবাক। অর্জুন কেঁদে কেঁদে বলে, শেষ পর্যন্ত তুই সেটাই করলি যেটার জন্য তুই ফেমাস হয়েছিস। শাকিলা অবাক হয়ে বলে, অর্জুন তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্জুন বলে, তুই ফ্যামিলি মুভি বানিয়েছিস এটা ভেবে আমি আমার মা বোন ও পুরো পরিবার নিয়ে তোর সিনেমা দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। এই মুভিতেও তুই সেই সব সিন ঢুকিয়ে দিয়েছিস যা তোর প্রতিটি মুভিতেই থাকে, দোষ আমারই ছিল। আমি এক ধান্দাওয়ালিকে শাড়ি দিয়ে ঢাকার চেষ্টা করেছি। অর্জুনের এই কথাটা সোজা একদম শাকিলার বুকে গিয়ে ধাক্কা লাগে। অর্জুন কাঁদতে কাঁদতে বলে, যদি তোর সাথে আমার কোনোদিন পরিচয় না হতো সেটাই ভালো ছিল। তখন সিনেমা হলে আসলে দেখি শাকিলার সিনেমাতে এসব সিন চলতেছে। এমন সময় শাকিলাকে বোরখা পরে হলের ভিতরে দেখতে পাই। সে নিজের সিনেমার এসব দৃশ্যগুলো দেখতেছে আর নীরবে অঝরে কেঁদে যাচ্ছে। হঠাৎ শাকিলা খেয়াল করে লোকজন শাকিলার এসব সিন দেখে মজা নিচ্ছে আর শাকিলাকে নিয়ে অনেক বাজে কথা বলতেছে। শাকিলার আর বুঝতে বাকি থাকে না যে প্রথম ও দ্বিতীয় দিন তার সিনেমা হল পুরো খালি থাকলেও হঠাৎ করে তৃতীয় দিন থেকে কেন তার সিনেমা হলে লোকের ভিড় পড়ে গেছে। এরপর দেখি শাকিলা সিনেমা হল থেকে ফিরতেছে আর হাউমাউ করে কেঁদে যাচ্ছে। তার কান্না যেন কিছুতেই থামছে না। আসলে এই সিনেমাই একমাত্র উপায় ছিল শাকিলার মন্দ জগৎ থেকে বেরিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করার এবং নিজের নতুন এক ইমেজ বানানোর। কিন্তু তার এই শেষ সুযোগটা বা তার এই স্বপ্নটা এভাবে ধ্বংস হয়ে গেল। তো সুহানা একা একটা ঘরে বসে আছে। এমন সময় শাকিলা সেখানে আসে। শাকিলাকে দেখেই সুহানা বুঝতে পারে কি হয়েছে। তাই সে শাকিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাঁপা কাঁপা হাতে কেবল শাকিলার গায়ে হাত দেয়। সঙ্গে সঙ্গে শাকিলা কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, সবচেয়ে বেশি আমি তোকে বিশ্বাস করেছিলাম। আমার নিজের মা বোনের চেয়েও আমি তোকে বেশি আপন করে নিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে আমার সাথে এমনটা করতে পারলি? তুই তো ভালো করেই জানতিস এই ফিল্মটা আমার কাছে একমাত্র সুযোগ ছিল নিজের নতুন একটা পরিচয় বানানোর এবং আমার অতীতটাকে শুধরানোর। তাহলে কেন এমনটা করলি? এসব বলে শাকিলা অঝরে কাঁদতে থাকলে সেখানে রাজন এসে বলে, শাকিলা থাম, এখানে সুহানার কোনো দোষ নেই, আমি ওকে এসব করতে বাধ্য করেছি। এটা শুনে শাকিলা অবাক হয়ে রাজনের দিকে তাকিয়ে থাকলে রাজন বলে, এটা ছাড়া আর কি করতাম বল? তুই তোর সর্বস্ব বাজি রেখে এই সিনেমাতে টাকা লাগিয়ে এই সিনেমাটা বানিয়েছিস। তোর কনফিডেন্স যে লোকে ভালো মুভি দেখতে চায়, যেটাতে কোনো বাজে সিন নেই, কোনো রেপ সিন নেই, কোনো রকম মশলা নেই, আর তুই এই ভরসায় তোর সবকিছু বাজি ধরে একটা সাদা সিধে মুভি বানালি। কিন্তু কি হলো? দর্শক সিনেমা হলেই আসছে না। এভাবেই যদি আমি চলতে দিতাম তো তুই পুরো রাস্তায় নেমে আসতিস। ওদিকে অর্জুনের দেওয়া সব টাকা খরচ হয়ে গেছে, সেগুলো তুই কিভাবে ফেরত দিতিস? তাই আমি সুহানাকে দিয়ে তোর বডি ডাবল করিয়ে কিছু সিন রিশুট করে সেগুলো সিনেমাতে ঢুকাতে বাধ্য হয়েছি। কারণ দর্শক আনতে হলে দর্শক যা খায় সেটাই তো খাওয়াতে হবে, নয়তো এত টাকা বাজি ধরে সিনেমা বানিয়ে কি লাভ যদি সেটা দর্শক দেখতেই না আসে। এসব শুনে শাকিলা পুরো বাকরুদ্ধ হয়ে যায়। এর পরের সিনে দেখি অনেকগুলো নিউজ মিডিয়ার রিপোর্টাররা শাকিলাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করা শুরু করেছে। কেউ বলতেছে, আপনি ভালো সিনেমা বানাবেন বলে আবার নোংরা সিনেমা বানিয়েছেন, আপনার লজ্জা করে না? আপনি বারবার শুধু নোংরা সিনেমাই কেন বানান? ভালো সিনেমা বানাতে পারেন না? দর্শক নোংরা সিনেমা দেখতে চায় না, তারা আপনার নোংরা সিনেমার বিরুদ্ধে আন্দোলন করে, তারপরেও আপনি তাদেরকে নোংরা সিনেমা দেখতে বাধ্য করেন কেন? আপনি কবে পরিবর্তন হবেন? কবে ভালো মুভি করবেন?
লোকের এমন নানা প্রশ্ন শুনে শাকিলা পুরো ফ্রাস্ট্রেট হয়ে যায় ও নিজেকে শান্ত করে নিয়ে বলে, আপনাদের প্রতিটি প্রশ্নের জবাব আমি দিতে পারবো, কিন্তু আমি আপনাদের যত প্রশ্নেরই জবাব দিই না কেন আপনাদের প্রশ্ন শেষ হবে না, তাই আপনাদের শুধু কয়েকটা প্রশ্নের জবাব দিতে চাই। আমি ভালো সিনেমা বানাতে চাই না বা বানাইনি, এটা আপনারা কোন মুখে বলতেছেন? আমার এই সিনেমাতে যখন বাজে কোনো সিন ছিল না তখন আপনারা দেখতে আসেননি কেন? আর দর্শক বাজে সিনেমা দেখতে চায় না তারা আন্দোলন করে বুঝলাম, তাহলে যেই সিনেমা দেখার কোনো দর্শক ছিল না সেই সিনেমাতেই বাজে সিন যোগ করার পর আপনারা সিনেমা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লেন কেন? আর আমি দর্শকদের বাজে সিনেমা দেখার জন্য বাধ্য করি? কই, আমি তো আপনাদেরকে জোর করে হলে আনি না। আপনারা নিজেই সিনেমার হট পোস্টার দেখে হলে আসেন আর মজা নিয়ে সিনেমাটা দেখে হল থেকে বেরিয়ে আমার অশ্লীল সিনেমার বিরুদ্ধে আন্দোলনে নামেন। এই তো যারা এখানে মাইক্রোফোন হাতে নিয়ে আদর্শের বাণী ছাড়তেছেন, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা আমার সিনেমাটা দেখতে যাননি? এটা শুনে সবাই চুপ হয়ে যায়। শাকিলা বলে, বাহ, চুপি চুপি দেখবেন ঠিকই, আবার আপনাদের মুখেই আদর্শের বাণী। আপনারা জিজ্ঞেস করেছিলেন আমি কবে পরিবর্তন হব, কবে ভালো মুভি বানাবো, তো আপনারা আমাকে পরিবর্তন হতেই বা দিলেন কোথায়? দোষ আমার না, দোষ আপনাদের। যেদিন আপনারা ভালো মুভি দেখা শুরু করবেন সেদিন আর কেউ খারাপ মুভি বানানোর হিম্মত করতে পারবে না, আর যতদিন খারাপ মুভি দেখা না ছাড়বেন ততদিন কেউ ভালো মুভি বানানোর হিম্মত করতে পারবে না। তাই আমার উপরে আঙ্গুল না তুলে আপনার বিবেকের উপর একবার আঙ্গুল তুলুন। আমি একজন অভিনেত্রী, আমার পেশা অভিনয় করা। আপনারা ভালো মুভি বেশি দেখবেন তো আমি ভালো মুভিতে অভিনয় করব, আপনারা খারাপ মুভি বেশি দেখবেন তো খারাপ মুভিতেই অভিনয় করতে বাধ্য হব। এর মানে এই নয় যে আমি খারাপ মেয়ে, আমি তো জাস্ট অভিনেত্রী, আর অভিনয়টা আমার পেশা। এই বলে শাকিলা পিছন ঘুরে সেখান থেকে আপন মনে চলে আসতে থাকে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর হ্যাঁ, স্ক্রিনে যে নায়িকার ফটোটি দেখতে পাচ্ছেন এটাই সেই অরিজিনাল শাকিলা যার বাস্তব জীবন নিয়ে এই মুভিটি বানানো হয়েছে। তো এখানে আমার কিছু বলার আছে। আমার ভিডিওর কমেন্টে এমন দুই একটা কমেন্ট দেখতে পাই যে আমি ভিডিওর থাম্বনেইলে হট টাইপের পিক কেন দেই, আমি কেন হট বা রোমান্টিক টাইপের মুভি বেশি এক্সপ্লেন করি, আমার মুভি এক্সপ্লেন গুলোর ভিতরে আমি দুষ্টু টাইপের কথা কেন বলি, তার মানে আমি বাজে মেয়ে, আর এজন্যই আমি নিজে শখ করে শুধু এমন টাইপের মুভি এক্সপ্লেন করি। তো যারা এমনটা ভাবেন তাদেরকে বলতে চাই আমার চ্যানেলের ভিতরে গিয়ে একবার দেখুন, আমি অনেক ভালো মুভি এক্সপ্লেন করেছি এবং মাঝে মাঝেই করি, সেগুলোতে ভালো থাম্বনেলও দেই, কিন্তু সেগুলোর ভিউ দেখেন আর যেগুলোতে একটু হট ফটো দেওয়া আছে সেগুলোর ভিউ দেখেন, আকাশ পাতাল তফাৎ দেখতে পাবেন। তাই আমি বাস্তবে কেমন, বাস্তবে আমার নিজের কেমন টাইপের মুভিগুলো পছন্দ তা এখানে কোনো ম্যাটার করে না, এখানে ম্যাটার করে পাবলিকের পছন্দ। আমাকে বুঝতে হয় পাবলিক কি চাই, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর কন্টেন্ট ক্রিয়েশনটা আমার পার্ট টাইম জব না, এটা আমার পেশা। এবং আমি ভিডিওতে যেভাবে উপস্থাপন দেই এটা আমার নিজের একটা কাল্পনিক ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আমি বানিয়েছি এবং ভিডিওতে উপস্থাপন দেওয়ার সময় আমি সেই ক্যারেক্টারে অভিনয় করি। এটা কেন করি? ওই যে বললাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর কন্টেন্ট ক্রিয়েশনটা আমার পার্ট টাইম জব না, এটা আমার প্রফেশন বা পেশা। আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে প্লিজ ছোট বোন হিসেবে মাফ করে দিবেন, এবং ছোট বোন হিসেবে কোনো পরামর্শ দিতে চাইলে সেটাও কমেন্টে দিতে পারেন। আপনাকে অগ্রিম ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।